দিনে গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত 100 জন বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। করাচি দুবাই হয়ে ফিরবেন তারা ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্যই জানান। ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে। দেশটির রাজধানী তেহরানে থাকা বাংলাদেশিদের সরিয়ে নিতে কাজ করছে সরকার। পুরো ইরান জুড়ে 2000 বাংলাদেশি থাকলেও তেহরানে আছে 400 জন। খোলা হয়েছে হটলাইন, কিন্তু ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগও কঠিন হয়ে পড়েছে। পররাষ্ট্র সচিব জানালেন 100 বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। আমাদের কাছে আপডেটেড ইনফরমেশন 100 জনের মতো আছে যারা আমাদের সাথে যোগাযোগ করেছে। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি, এবং সেই প্রক্রিয়ার অংশ হিসাবে তুরস্ক হতে পারে, পাকিস্তান হতে পারে। তো আমরা যেখানে সুবিধা হবে সব দিক থেকে বিবেচনায় সেই ব্যবস্থাই আমরা নিব। এদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা থাকায় দেশটিতে অর্থ পাঠানো কঠিন, কিন্তু বিকল্প ব্যবস্থা হয়েছে বলেও জানালেন মোহাম্মদ নজরুল ইসলাম। টাকা পয়সার লিগ্যাল চ্যানেল যেহেতু তেহরান, ইরানে আপনারা জানেন আন্তর্জাতিকভাবে মানি ট্রান্সফার করা যায় না। আমাদের দূতাবাসের কাছেও কিছু আছে, প্লাস আমাদের একজন অফিসার সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে। তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি, এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। তবে এখন পর্যন্ত বাংলাদেশিদের হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও নিশ্চিত করেন তিনি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে ইরান থেকে এ পর্যন্ত 100 জন বাংলাদেশিকে সরিয়ে নেওয়া হয়েছে। করাচি দুবাই হয়ে ফিরবেন তারা ঢাকায়। ব্যবস্থা করা হয়েছে দেশটিতে বাংলাদেশিদের সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ পাঠানোরও। দুপুরে পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম এসব তথ্যই জানান। এ বিষয়ে আরও জানবো। আমাদের সাথে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন বিশেষ প্রতিনিধি ইশরাত জাহান উর্মি। উর্মি, নিশ্চয় শুনতে পাচ্ছেন। আমি আপনার প্রতিবেদনটি দেখলাম, এবং আপনার প্রতিবেদন থেকে আমি যেটি জানলাম যে 100 জনের কথা বলা হচ্ছে। আমার প্রশ্ন থাকবে আপনার কাছে যে বাকি যারা রয়েছে, আমরা এরই মধ্যে জানি যে বাংলাদেশি প্রায় 2000 বাংলাদেশি ইরানে অবস্থান করছেন। তাদের কি অবস্থা, সেই ব্যাপারে আসলে সরকার খোঁজ খবর নিচ্ছে কিনা, এবং অর্থ পাঠানোর যে বিষয়টি সেটি আসলে ঠিকমতো পৌঁছেছে কিনা, বা প্রক্রিয়াটা কি সেই ব্যাপারেও কিছু জানতে পেরেছেন কিনা, যদি এই দিয়ে শুরু করি আপনার কাছ থেকে। রঞ্জন, আপনার এই প্রশ্ন কিন্তু আমাদেরও ছিল ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের কাছে, যে 400 তেহরানে রয়েছে। আপনি 2000-এর কথা বলছেন, 2000 হচ্ছে পুরো ইরানে। তেহরানে রয়েছেন 400 বাংলাদেশি, তার মধ্যে 100 জন আসলে যোগাযোগ করেছেন দূতাবাসের সাথে হটলাইনে এবং অন্যান্য মাধ্যমে, এবং তাদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা হচ্ছে। তাহলে রেস্ট অফ দ্য পিপল যারা রয়েছেন, বাকি 300 জন, তাদের কি হবে, এই প্রশ্নটি আমরা করেছিলাম। পররাষ্ট্র সচিব যেটি বলেছেন যে ধাপে ধাপে যারা আসলে এই যোগাযোগ করবেন এবং যাদের সাথে যোগাযোগ করা সম্ভব হবে, অথবা যেভাবে খুঁজে বের করে আসলে সরিয়ে নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো অব্যাহত থাকবে, এবং তারপরে বাকি 300 জনকেও একইভাবে যদি তারা চান তাহলে সরিয়ে নেওয়া হবে। একটা জিনিস একটু আমি যদি দর্শকদের জন্য বলি, যে তেহরান কিন্তু অনেক বড় একটা জায়গা। মানে তেহরানে যে জায়গাটি আসলে আক্রান্ত হচ্ছে, বা যেসব স্থান আক্রান্ত হচ্ছে, সেসবের বাইরেও কিন্তু তেহরানের অনেক বড় জায়গা রয়েছে। অর্থাৎ এখন এই 100 জনের যে লিস্ট, আসলে আপডেটেড লিস্ট, যেটি এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অথবা তেহরান দূতাবাসের কাছে রয়েছে, সেই লিস্ট অনুযায়ী ওনারা যেখানে রয়েছেন, ওনারা যে এখনই তেহরান ছেড়ে দিয়েছেন ব্যাপারটা কিন্তু এমন নয়। প্রায় 50 কিলোমিটার 52 কিলোমিটার দূরের নিরাপদ স্থানে আসলে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে। অর্থাৎ তারা এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, এবং এরপরে আপনি জানেন যে যেটি ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলছিলেন, যে পাকিস্তান, তুরস্ক, এসব দেশের মাধ্যমে আসলে তাদেরকে ধীরে ধীরে ধাপে ধাপে সরিয়ে নেওয়া হবে। আর আপনি টাকার বিষয়টি, টাকা পয়সা পাঠানোর বিষয়টি বলছিলেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে টাকা পয়সা না পাঠালে বা যথেষ্ট পরিমাণ অর্থ সহায়তা না থাকলে তো আসলে এই
যারা বাংলাদেশি রয়েছেন তাদেরকে সরানো খুব সহজ বিষয় না। এখানে প্লেন ফেয়ারের বিষয় রয়েছে, অন্যান্য এক্সপেন্ডিচার রয়েছে, এবং আপনি একই সঙ্গে জানেন যে ইরান যেহেতু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে, মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে, বিশেষত তাদের সঙ্গে কিন্তু বৈধ পথে টাকা পয়সা পাঠানো যায় না, বৈধ কোনো চ্যানেলে, যে কারণে আমাদের যে দূতাবাস তাদের বেতন ভাতা বা ইত্যাদি ইত্যাদিও কিন্তু দুবাই থেকে তাদেরকে তুলতে হতো। তো এই মুহূর্তে আসলে যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে আমাদের একজন কর্মকর্তা যিনি তেহরান থেকে এসেছিলেন তিনি আবার তেহরানে ফেরত যাচ্ছেন, তো তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা পয়সা দিয়ে দেওয়া হচ্ছে। টাকা পয়সা নিয়ে খুব একটা সমস্যা হবে না। এছাড়া ভারপ্রাপ্ত উর্মি, আমি যদি থামি একটু জানতে চাই, আপনার কথার সূত্র ধরেই দূতাবাসের কর্মকর্তাদের কথা বললেন। আমরা সম্প্রতি দেখেছি যে একজন দূতাবাস কর্মকর্তার বাসভবনও গড়িয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে যারা দূতাবাসের কর্মকর্তা রয়েছেন তাদের নিরাপত্তায় আসলে ইরান সরকার কোনো ধরনের বিশেষ ব্যবস্থা নিচ্ছে কিনা সেই ব্যাপারেও কিছু যদি জানতে পারেন। এই মুহূর্তে রঞ্জন আসলে ইরান সরকারের ব্যবস্থা নেওয়ার মতো অবস্থা নেই। আপনি জানেন দেশটির সেনাপ্রধান নিজে নিহত হয়েছেন, ফলে আমাদের নিরাপত্তার ব্যবস্থাটি আসলে আমাদেরই করতে হচ্ছে। এবং যে দূতাবাসের যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা তো ইতিমধ্যে আসলে সরে গেছেন, যেটি আপনাকে বলছিলাম যে আমাদের তেহরানে যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি জানিয়েছেন যে 50 কিলোমিটার দূরের নিরাপদ স্থানে তারা সকলেই রয়েছেন, তাদের স্পাউস সন্তান যারা আছেন তাদের সহই তারা আসলে দূরে সরে গেছেন। কিন্তু তারা তেহরানের আমাদের যেই দূতাবাসটি রয়েছে সেখানে নিয়মিত তাদের আসলে যাতায়াত করতে হচ্ছে নানা কারণে, যদিও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের প্রতি নির্দেশ আছে যে যতটা সম্ভব আসলে কম মুভ করা, কারণ কখন কি হয় এটা আসলে বলা যায় না, কিছুতেই কখন কি ঘটে যায় বলা যায় না। তো টাকা পয়সার বিষয়টা যেটি আমি বলছিলাম যে একজন কর্মকর্তার হাত দিয়ে পাঠানো হচ্ছে। এবং আসলে আপনি জানেন যে আসলে দূতাবাস তো বিভিন্ন দেশে খোলার একটি কারণ তো এটি যে সেই সব দেশের যে স্থানীয় যারা থাকবেন অর্থাৎ যে দেশের মানুষেরা থাকবেন তাদের নিরাপত্তা একটি বিষয়। ফলে দূতাবাসের কর্মকর্তাদের নিরাপত্তা যেমনই হোক, যত দূরেই তারা থাকেন, তারা কিন্তু বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের কাজ করবেনই, সে যেভাবেই হোক না কেন। আর একটা বিষয় দিয়ে আমি শেষ করতে চাই, আপনি বলছিলেন যে বাকি 2000 বা মোট 2000 যে তাদের আসলে কি হবে। তেহরান থেকে বাইরেও অনেকে রয়েছেন এবং অনেক জায়গায় আছে যুদ্ধের আঁচ লাগেনি, সেসব জায়গায় আছেন। এবং একটা তথ্য আপনি হয়তো জেনে থাকবেন যে ইরানে কিন্তু খুব একটা একেবারে শ্রমিক শ্রেণীর মানুষ থাকেন বা যান এমন না, মোটামুটি শিক্ষিত দক্ষ জনশক্তি যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের লোকজনই বেশি থাকেন এবং তারা আসলে নিজেরাই নিজেদেরকে, এবং অনেকে আছেন বিবাহ সূত্রে থাকেন, ফলে তাদের আসলে ওই চ্যানেলগুলো রয়েছে, নিরাপদ স্থানে সরে যাওয়ার যে চ্যানেল সেটি আসলে রয়েছে। একদম পরিষ্কার। উর্মি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। তীব্র সংঘাতের মধ্যে একে অপরের সামরিক পারমাণবিক সক্ষমতা দুর্বল করতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ইরান ও ইসরায়েল। বৃহস্পতিবার তেল আভিভে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স কার্যালয় এবং সামরিক গোয়েন্দা ক্যাম্পে হয় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতাল এবং তেল আভিভ স্টক এক্সচেঞ্জ ভবন। আর ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ আরাক পারমাণবিক কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়ানোর সম্ভাবনা জোরালো হওয়ার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলা চালালো তেহরান তেল আভিভ। বৃহস্পতিবার সকাল ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার বিকট শব্দে ঘুম ভাঙে তেল আভিভের বাসিন্দাদের। ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড ইন্টেলিজেন্স কার্যালয় এবং সামরিক গোয়েন্দা ক্যাম্প ছিল হামলার লক্ষ্যবস্তু। ইসরায়েল জানাচ্ছে তেল আভিভের আশেপাশে গুশ দান এলাকায় 4টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে হোলন শহরের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরও বেশ কয়েকটি ভবনে। তেল আভিভের নামকরা হাসপাতাল সোরোকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল না বলে জানায় ইরান। ওই হাসপাতালে গাজা যুদ্ধে আহত ইসরায়েলি সেনারা চিকিৎসা নিচ্ছেন। গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে ইরানের ক্ষেপণাস্ত্র, যার ফলে কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলে ব্যাপক ধ্বংসযোগ্য হয়েছে। এদিকে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাতে হামলা চালিয়েছে ইসরায়েলও। তেহরান, পার্শ্ববর্তী শহর কারাজ এবং উত্তর পশ্চিম ইরানে অবস্থিত আরাক পারমাণবিক কমপ্লেক্সের একটি হেভি ওয়াটার রিঅ্যাক্টরে বোমা হামলা চালায় ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ এই আরাক পারমাণবিক স্থাপনা। আরাক কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির মাত্রা এখনও পুরোপুরি জানা যায়নি।
ইসরায়েল বাহিনীর দাবি এটি ছিল প্রতিরক্ষামূলক হামলা। উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতাকে দুর্বল করা। ইরানের পক্ষ থেকে এরই মধ্যে প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। এর আগে ইসরায়েলের পক্ষে ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন বাহিনী সরাসরি সামরিক অভিযান চালাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন শেষ মুহূর্তে। আরেক পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন পক্ষের ওপর সমাধান চাপিয়ে দিতে অস্বীকৃতি জানান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোন আলাপে স্থায়ী সমাধানের আহ্বান জানান পুতিন। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আমার আছে টপার। ইসরায়েল ইরান সংঘাতে অস্থির বিশ্ব। পাল্টাপাল্টি হামলায় নিজেদের সর্বোচ্চ সক্ষমতা দেখাতে মরিয়া দুদেশই। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কাও। তবে কি পারমাণবিক বিধ্বংসী যুদ্ধের দিকে এগোচ্ছে পৃথিবী? ইসরায়েল ইরান সংঘাতে পারমাণবিক স্থাপনাগুলোর ওপর চালানো সামরিক হামলা বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। হামলার শুরুতে ইসরায়েল সফলতা দাবি করলেও একের পর এক ধ্বংসাত্মক হামলায় সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত দুদেশই। তেল আবিব তেহরানের পাল্টাপাল্টি হামলায় দুদেশই মরিয়া নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণে। বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের শঙ্কা। এর জেরে মানবজাতির জন্য বিপর্যয়কর পরিস্থিতির অপেক্ষা সতর্কবার্তা দিয়েছে সুইডেন ভিত্তিক স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সিপ্রি। বাৎসরিক প্রতিবেদনের সংস্থাটি বলছে, কেবলমাত্র ইরান ইসরায়েল সংঘাত বিশ্বজুড়ে পারমাণবিক যুদ্ধের সংখ্যা বাড়িয়ে তুলছে এমনটা নয়। পাশাপাশি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল শক্তিশালী ও দূরপাল্লার অস্ত্র তৈরি করছে। বিশ্বের 90% পারমাণবিক অস্ত্রের মজুদ রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার হাতে, যা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা হঠাৎ করে নয়। কোভিড মহামারীর পর থেকেই শক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু হয়েছে। আমরা এক নতুন যুগে প্রবেশ করছি, যেখানে সব রাষ্ট্র তাদের অস্ত্র আধুনিকায়ন করছে। ইরানে ইসরায়েলের হামলার পর জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA সতর্ক করে বলেছে, ইসরায়েলি হামলায় ইরানের নাতানজে ও ইস্পাহান কেন্দ্রের বাইরে এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা স্বাভাবিক সীমার মধ্যেই রয়েছে। তবে পরমাণু যুদ্ধ শুরু হলে তেজস্ক্রিয় ও রাসায়নিক বিপর্যয়ের শঙ্কা উড়িয়ে দেয়া যায় না। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইরানে ইসরায়েলের সাম্প্রতিক হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, এটি বৈশ্বিক পরমাণু নিরাপত্তার বলয়কে চ্যালেঞ্জ জানাচ্ছে। বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশের মধ্যেও চলমান রয়েছে যুদ্ধ। সব মিলিয়ে পৃথিবী যেন এক অনির্দিষ্ট অশান্ত পরমাণু শক্তি নিয়ন্ত্রিত ধ্বংসযুগে প্রবেশ করছে। এমন আশঙ্কা সত্যি হলে রেহাই পাবে না কেউই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ঘনঘটা। ঠিক এমন সময়ে যুক্তরাষ্ট্রের একটি গোপন অস্ত্র ভাবাচ্ছে সামরিক বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্রের সাইলেন্ট কিলার GBU-57 বাংকার বাস্টার বোমা। একটি মাত্র বোমা ইরানের দুর্ভেদ্য ফোর্ডো পারমাণবিক কেন্দ্রকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। এই বিধ্বংসী অস্ত্র মোড় ঘুরিয়ে দিতে পারে ইরান ইসরায়েল যুদ্ধেরও। পাহাড়ের নিচে কংক্রিট আর ইস্পাতের আবরণে ঘেরা ইরানের গর্ব ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। কড়া সুরক্ষায় ঘেরা মাটির 90 মিটার গভীরে থাকা এই স্থাপনায় তৈরি হয় ইউরেনিয়াম। তবে সাধারণ বোমায় দুর্ভেদ্য এই পারমাণবিক কেন্দ্রের ক্ষতি করা সম্ভব নয়, যে কারণে ইসরায়েলের একের পর এক হামলার পরও এখনও অক্ষত ফোর্ডো পারমাণবিক কেন্দ্র। তবে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে এমন এক অস্ত্র যা বদলে দিতে পারে পুরো যুদ্ধের সমীকরণ। এই অস্ত্রের নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বম্ব। 13,000 কিলোগ্রামের বেশি ওজনের এই দৈত্যাকার বোমা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার। এটি বিস্ফোরণ ঘটাতে পারে মাটির 60 মিটার গভীরে, পাহাড় ভেদ করে পারমাণবিক কেন্দ্রের সবচেয়ে সুরক্ষিত স্থানে ঢুকে বিস্ফোরণ ঘটাতে পারে এই সাইলেন্ট কিলার। ইসরায়েলের হাতে যেসব বোমা আছে তা ফোর্ডো কেন্দ্রের গভীরে যেতে পারে না, কিন্তু যুক্তরাষ্ট্র এই বাংকার বাস্টার বোমা ব্যবহার করলে মাটির সাথে মিশে যাবে ইরানের পরমাণু স্বপ্ন।
তবে এই বোমা এতটাই শক্তিশালী যে একমাত্র যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বম্বার যুদ্ধবিমান দিয়েই এটি বহন করা সম্ভব, যা রাডারে প্রায় অদৃশ্য। অর্থাৎ ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু বুঝে ওঠার আগেই তার বুকে নেমে আসবে এই ভয়ঙ্কর বোমা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে GBU-57 সরবরাহের জন্য। সংঘাত যেদিকে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে শঙ্কা দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র কি সত্যিই এই বোমা ব্যবহার করবে। তবে হোয়াইট হাউস এখনও সিদ্ধান্ত নেয়নি, কারণ এর ফলাফল হতে পারে ভয়াবহ। ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে এই বোমা ফেললে তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলে, আর যুক্তরাষ্ট্র এমনটা করলে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশ্বজুড়ে দেখা দেবে কূটনৈতিক সংকট। যুক্তরাষ্ট্র এই অস্ত্র সরাসরি ইসরায়েলকে দেয়নি, তবে সংঘাত তীব্র হলে GBU-57 ব্যবহারের পথ খুলে যেতে পারে বলে মত আন্তর্জাতিক বিশ্লেষকদের। এই বোমা ব্যবহার করলে শুধু ইরানের জন্য নয়, গোটা বিশ্বের জন্যই যুদ্ধের এক নতুন সূচনা হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। রাষ্ট্রপতি নির্বাচনে বিধান সংশোধনে একমত সব রাজনৈতিক দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ দিনের বৈঠক শেষে এমনটাই জানান কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আরও জানান, প্রধানমন্ত্রীর মেয়াদসহ বাকি অমীমাংসিত বিষয় আগামী রবিবার থেকে আবার আলোচনা হবে। এদিন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে 500 সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবে বলে অধিকাংশ দল একমত পোষণ করে। একই সঙ্গে ইলেকটোরাল কলেজ ভোট বর্ধিত করার পক্ষেও মত দেন তারা। বৈঠকের বিরতিতে জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ব্যালট এবং বর্ধিত ইলেকটোরাল কলেজের পক্ষে মত আছে তাদের। দেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচনের প্রচারণায় থাকছে না পোস্টারের ব্যবহার, তবে থাকছে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন। এছাড়া আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রার্থিতা বাতিলের বিধান বহাল থাকছে। পাশাপাশি বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বর্তমান কমিশনের 7ম সভা। এতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালা এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আলোচনা হয়। সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, প্রচারণায় পরিবেশ বান্ধব সরঞ্জাম বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। পরিবেশ বিষয়ে বিশেষভাবে আলোচনা করা হয়েছে যে প্রচারণায় পরিবেশ বান্ধব সামগ্রীর ব্যবহারের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। এ সময় তিনি আরও জানান, বৈঠকে নির্বাচনে আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত হলেও গণপ্রতিনিধিত্ব আইন সংশোধনের পরিপ্রেক্ষিতে এর পরিবর্তন হতে পারে। আচরণ বিধিমালার অনেকগুলো পরিবর্তন বা সংশোধন এটা আরপিওর উপরে নির্ভরশীল। সুতরাং বর্তমানে যে এটা চূড়ান্ত হলে এটা প্রকাশিত হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে, উপরে লেখা থাকবে আরপিও সংশোধন সাপেক্ষে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আগামী সপ্তাহের শেষ নাগাদ চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানায় নির্বাচন কমিশন। সুতরাং এটা খসড়া আকারেই আমরা আমাদের ওয়েবসাইটে নীতিগত অনুমোদন দিয়ে পোস্ট করে দিব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এখন থেকে প্রতি বছর 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবসে সরকারি ছুটি থাকবে। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এমনটাই জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আরও জানান, আসছে রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে 5ই আগস্টকে জাতীয় দিবস করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বলেন, আন্দোলনে যেভাবে দেশ ঐক্যবদ্ধ হয়েছিল সেভাবেই কর্মসূচি করা হবে। আগামী 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে, চলবে 5ই আগস্ট পর্যন্ত। 14 জুলাই থেকে মূল আয়োজন চলবে। আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগের টেলিভিশনগুলোর লাইসেন্স খতিয়ে দেখতে ডক্টর সিআর আবরারের নেতৃত্বে গঠন করা হয়েছে কমিশন। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেট বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পর এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। গুমের সাথে জড়িত অনেকেই এখনও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে, যারা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন ভুক্তভোগীদের যাতে
কাজে বেগ পেতে হচ্ছে গুম সংক্রান্ত কমিশনের। এমন তথ্য জানিয়ে বৃহস্পতিবার গুলশানে সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, গুম হওয়া প্রায় 1850 ব্যক্তির মধ্যে 19 ভাগের খোঁজ মেলেনি। শাসন দীর্ঘায়িত করতে গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অনেককে ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়া হয়েছিল। বিগত সরকারের আমলে নানাভাবে গুমের শিকার হয়েছেন বহু মানুষ। এর মধ্যে অনেকেই হয়েছেন হত্যার শিকার। কেউ কেউ হয়েছেন বিভিন্ন মামলার আসামি, কেউ ছাড়া পেয়েছেন নানাভাবে, আবার নিখোঁজ ছিলেন অনেকেই। আওয়ামী লীগ সরকার পতনের পর এসব গুমের আরও তথ্য সামনে আসে। অনেকেই ছাড়া পান গোপন বন্দিশালা থেকে। শুরু হয় আরও তদন্ত। সরকার গঠন করে গুম সংক্রান্ত কমিশন, যাদের কাছে এ পর্যন্ত 1850 ব্যক্তি গুমের অভিযোগ এসেছে। বিগত সরকারের শাসনামলে গুম একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের ছায়াতলে ইসলামী উগ্রবাদের হুমকিকে ব্যবহার করে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত করা, আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এবং শাসন দীর্ঘায়িত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের ভারতীয় বাহিনীর হাতেও তুলে দেওয়ার প্রমাণ মিলেছে। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে এবং নির্যাতন ও গোপন আটকের সংস্কৃতি প্রাতিষ্ঠানিকভাবে চালু করেছে। এমনকি সাধারণ নাগরিকদের বেআইনি পন্থায় বারবার ভারতীয় বাহিনীর হাতেও তুলে দিয়েছে। গুমের সাথে সম্পৃক্ত অনেকেই এখনও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে। তাদের কারণে কাজ পেতে বেগ হচ্ছে কমিশনকে। 5 আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পরেও বহু অপরাধী ও তাদের শুভাকাঙ্ক্ষীরা রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রে তাদের অবস্থানে থাকায় অনেক জোরালো প্রমাণ ও নিদর্শন ধ্বংস, অনেক ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক অসহযোগিতা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন সহ নানা রকম ভীতিকর ও আতঙ্কজনক পরিবেশ সৃষ্টি হয়েছে। গুমের সাথে এখন পর্যন্ত সবচেয়ে বেশি জড়িত থাকার প্রমাণ মিলেছে র্যাবের বিরুদ্ধে। কমিশন বলছে, অনেক সংস্থা নিজের মতো পরিচালিত হলেও এর দায় এড়ানোর সুযোগ নেই অনেকেরই। গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে করোনার যে নতুন ধরন ছড়িয়েছে তাতে ষাটোর্ধ্ব ব্যক্তিদের ঝুঁকি সবচেয়ে বেশি। এবারের ধরনকে আগের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়ে চিকিৎসকরা বলছেন, দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ভেঙে ফেলার সক্ষমতা রয়েছে ভাইরাসটির। তবে আতঙ্কিত না হয়ে লক্ষণ দেখা মাত্র চিকিৎসকের শরণাপন্ন হবার পরামর্শ দেওয়া হয়। নতুন করে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কায় আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে মহাখালীর ডিএনসিসি কোভিড-19 ডেডিকেটেড হাসপাতালকে। করোনা, ডেঙ্গু সহ নানা রোগের লক্ষণ নিয়ে প্রতিনিয়ত হাসপাতালটিতে ভিড় করছেন সাধারণ মানুষ। আমার 4-5 দিন যাবত জ্বর, ঠান্ডা, উইকনেস, প্রেশার লো এবং ঘ্রাণ শক্তি চলে গেছে। আমি টিকেট কাছে করোনা টেস্ট করার জন্য আসছি আর কি। আমার সমস্যা হচ্ছে গত 1 সপ্তাহের বেশি জ্বর, ঠান্ডা, জ্বর যাচ্ছে আসছে। আইসিডিডিআরবির তথ্য মতে চলতি বছর সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ হল করোনার নতুন দুটি ধরন XFG ও XFC। এগুলো ওমিক্রন JN1 এর উপশাখা। বিশেষজ্ঞদের মতে করোনার এবারের ধরন সংক্রমণের ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী। এই ভেরিয়েন্টগুলোর যে ধরনের মিউটেশন হয়েছে, এই মিউটেশন হওয়ার ফলে খুব দ্রুত আপনার একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়ার একটা সক্ষমতা অর্জন করেছে। প্রাকৃতিকভাবে গত 4-5 বছরে আমরা যখন আক্রান্ত হয়েছি তখন যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে সেটাকে ভেঙে ফেলার মতো একটা সক্ষমতা অর্জন করেছে। যারা বড় ধরনের রোগে আক্রান্ত তাদের সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। যারা আক্রান্ত হচ্ছেন মূলত তারা 60 ঊর্ধ্ব বয়সের, যাদের ডায়াবেটিস আছে বা যারা কার্ডিয়াক ফেইলিওর আছে বা হার্টের অন্যান্য কোনো সমস্যা আছে অথবা ফুসফুসের সমস্যা আছে এবং অ্যাজমা থাকতে পারে, এই লোকগুলি মূলত ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এখন কিন্তু আপনার কোভিডে আক্রান্ত। আমাদেরকে এই জনগোষ্ঠীটা সম্পর্কে সচেতন থাকতে হবে। এখন পর্যন্ত করোনায় শনাক্তের হার 13 থেকে 14% মধ্যে রয়েছে। করোনা পরীক্ষার পরিধি আরও বাড়ানো উচিত বলে মনে করেন চিকিৎসক। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। 24 ঘন্টা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 248 জন। এর মধ্যে বরিশাল বিভাগের সর্বোচ্চ 104 জন শনাক্ত। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর আরও বলে, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশালে 104 জন, চট্টগ্রামে 39 জন, ঢাকা বিভাগে 55 জন ও রাজশাহীতে 12 জন। চলতি মাসের 19 দিনে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 7 জনের এবং মোট আক্রান্ত 2581। এছাড়া চলতি বছর মারা গেছেন 30 জন। সব মিলিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট 6900
26 জন। দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। এরই মধ্যে মারা গেছেন 8 জন। মশক নিধনের উদ্যোগ না থাকায় বেশি আক্রান্ত হচ্ছেন গ্রামের মানুষ। এদিকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বাসাবাড়িতে ব্যবহারের জন্য জমিয়ে রাখা পানিতে মিলেছে এডিসের লার্ভা। ডাক্তাররা বলছেন, চিকিৎসা নিয়ে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়, ব্যবস্থা নিতে হবে মশার বংশ বিস্তার প্রতিরোধে। বৃষ্টিপাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। চলতি বছর দেশে শনাক্ত রোগীর প্রায় অর্ধেকই বরিশাল বিভাগের। 6 জেলার মধ্যে হটস্পট বরগুনা। জেলা শহরগুলোর হাসপাতালেও বাড়ছে ডেঙ্গু রোগীর ভিড়। জীবন ঝুঁকিতে থাকা রোগীদের পাঠানো হচ্ছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে, কিন্তু শয্যা সংকট থাকায় মেঝেতেও চিকিৎসা নিচ্ছেন অনেকে। মশার কামড়ে যখন জ্বর হয়েছে তখন বরগুনা হসপিটালে চিকিৎসা নিয়েছে, প্লাটিনা কমে গেছে, তারপরে এই জায়গায় রেফার করছে ডাক্তাররা। জ্বর আসার পরে যে শরীর আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাইতেছে, আমাদের গ্রামের হসপিটালে নিয়েছি, নেওয়ার পর ওনারা বলছে যে বরিশাল নিয়ে যান। হাসপাতালে ভর্তি অধিকাংশই গ্রামাঞ্চলের বাসিন্দা। ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা এডিস মশার বংশবিস্তার থামানোর পরামর্শ দিলেও আক্রান্তরা বলছেন, মশক নিধনে উদ্যোগ নেই স্থানীয় প্রশাসনের। আগে তো মেম্বারের দ্বারা যাই একজনে বলতে পারতো যে আমাকে এই সমস্যা, এই আশেপাশে ডেঙ্গু হয়েছে, এখন কোনো ঔষধ দেয় না, আর কারোর কাছে বলার মতো জায়গা নাই। হাসপাতালের চিকিৎসা আসলে ডাক্তাররা বা আমরা চিকিৎসা করি, কিন্তু এটা ঠেকানো যাবে না যতদিন পর্যন্ত আমরা প্রতিরোধ করতে না পারবো। মশায় কামড়ালে ডেঙ্গু হতেই পারে, সে কারণে সবার আগে মশার বংশবিস্তারকে রোধ করতে হবে। এদিকে বরগুনায় ডেঙ্গু বৃদ্ধির কারণ অনুসন্ধানে কাজ করছে আইইডিসিআর। বাসাবাড়িতে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে মিলেছে মশার লার্ভা। আইইডিসিআর জমা পানিতে লার্ভার অস্তিত্ব এডিস মশার লার্ভা খুঁজে পেয়েছে, যে এখানে ড্রামে পানি সংগ্রহ করে রাখে সবাই বাসায়, সেটা একটা বড় সোর্স, এটা তারা মনে করছে। এছাড়া তারা আরো অনেক ধরনের স্যাম্পল কালেকশন করে টোটাল গবেষণার রিপোর্টটা পরে জানাবে। ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও উদ্যোগী হওয়ার পরামর্শ বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের। আমরা জানি যে এডিস মশা কোথায় থাকে, সেটা হচ্ছে আবদ্ধ পানিতে এবং অনেকটাই স্বচ্ছ। এগুলোকে প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। আমরা যদি সবাই উদ্যোগী না হই তো ক্রমান্বয়ে এই রোগীর সংখ্যা বাড়বে। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 4 শতাধিক ডেঙ্গু রোগী। ডিবিসি নিউজ ডেস্ক। আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রতিযোগিতা বাড়ানোর জন্য এবার বিসিএলে খেলতে পারে দেশের বাইরের দলও, এমনটাই জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। পাশাপাশি টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তি উপলক্ষে বিসিবির বর্ণাঢ্য আয়োজনের কথাও জানালেন এই পরিচালক। লাল বলের ক্রিকেটে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ আসর বাংলাদেশ ক্রিকেট লিগ। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক দেশের একমাত্র এই 4 দিনের টুর্নামেন্ট দিয়ে টেস্ট ম্যাচের প্রস্তুতি সারেন ক্রিকেটাররা। গেল মে মাসে এই আসর শুরুর কথা থাকলেও গরম ও আন্তর্জাতিক সিরিজ থাকায় সেটা সম্ভব হয়নি। অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। আগামী বছরের শুরুতেই মাঠে গড়াবে বিসিএল। বিসিএলে প্রতিদ্বন্দ্বিতা করে নর্থ জোন, ইস্ট জোন, সাউথ জোন ও সেন্ট্রাল জোন, এই 4 দল। এবার প্রতিযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে দেশের দলের পাশাপাশি দেশের বাইরের দলকে আনার পরিকল্পনা নিয়েছে বিসিবি। স্পন্সর পেলে খেলা হবে গোলাপি বলে। আমরা মেতে আমাদের বিসিএল হওয়ার কথা ছিল, কারণ আমরা চিন্তা ভাবনা করেছি যে এটা নেক্সট এর শুরুতে করব। বাংলাদেশ থেকে 3টা টিম করে একটা বাইরে থেকে এ টিম টাইপের একটা টিম এনে দিলে কম্পিটিশনটা বেশি হবে। চেষ্টা করব আফগানিস্তান থেকে আনতে, যদি আফগানিস্তান না, শ্রীলঙ্কা আছে, আয়ারল্যান্ড আছে। 26 জুন টেস্ট আঙ্গিনায় নিজেদের 25 বছর পূর্তি করবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে রজত জয়ন্তী উপলক্ষে প্রত্যেক বিভাগে বর্ণাঢ্য আয়োজনের উদ্যোগ নিয়েছে বিসিবি। কিছু অ্যাক্টিভিটিস আছে, ডেট করা আছে, প্রত্যেকটা ডিভিশনে আমরা করছি। যে আমরা যে টেস্টের 25 বছর হয়েছে সেটা মানুষদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি। যারা ক্রিকেটার আছে ওদেরকে এনকারেজ করার একটা সুযোগ পেয়েছি। শ্রীলঙ্কা সিরিজ থাকায় এই আয়োজনে অংশ নেওয়া হবে না শান্ত মিরাজদের। আহমেদ নাহিদ, ডিবিসি নিউজ ডেস্ক। আইপিএলের দল কোচি টাস্কার্স কেরালার চুক্তি বাতিলের ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে 539 কোটি টাকা জরিমানা করেছে মুম্বাইয়ের আদালত। 2010-11 সালের আইপিএল আসরে অংশ নেওয়া কেরালার এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি বাতিল করে আইপিএল কর্তৃপক্ষ 14 বছরের লড়াই শেষে এই রায় দিয়েছে আদালত। তবে বিসিসিআইয়ের জন্য আছে আপিলের সুযোগও। 2011 সালে আইপিএলে নতুন দল হিসাবে অংশ নিয়েছিল কোচি স্টার্টার্স কেরালা, কিন্তু সেই মৌসুমেই বিসিসিআই অভিযোগ তোলে নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই অভিযোগে সেপ্টেম্বরে দলটির চুক্তি বাতিল করে বোর্ড।
তবে মালিকপক্ষ দাবি করে যে তারা চুক্তির শর্ত পূরণ করেছে এবং বিসিসিআই ইচ্ছাকৃতভাবে বৈষম্যমূলক আচরণ করছে। বিষয়টি গড়ায় সালিসি আদালতে। 2015 সালে সালিসি রায়ে বোর্ডের সিদ্ধান্ত ভুল আখ্যা দেয়া হয়। এই রায়ের বিরুদ্ধে বোম্বে হাইকোর্ট আপিল বাতিল করলেও বিসিসিআই কোনো বৈধ চুক্তি দেখাতে পারেনি রায় বাতিলের পক্ষে। এছাড়াও আদালত স্পষ্ট জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ড শুধুমাত্র চুক্তি ভঙ্গ নয়, বরং মালিকপক্ষের ব্যবসায়িক ও ন্যায্য অধিকার হরণ করেছে, যেটা কর্পোরেট ন্যায়ের পরিপন্থী। যদিও বিসিসিআইকে এখনই জরিমানা হলেও বিসিসিআইকে এখনই কোনো অর্থ দিতে হচ্ছে না। তবে সুপ্রিম কোর্টে আপিলের জন্য তাদের হাতে সময় আছে 6 সপ্তাহ। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, আরও ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।